ওরা কি মানুষ? আমাদের তখনকার প্রধানমন্ত্রী বক্তৃতাটা মনে করেন কি সুন্দর উন্নতি করছি, আমার একটা পিয়নের পর্যন্ত 400 কোটি টাকা। তার মাথায় নষ্ট ছিল, অর্থের লোভে লুটপাট করে জমা করা অর্থ দেখবার পরে তার মাথার কাজ করেনি। নাহলে কোনো প্রধানমন্ত্রী বলতে পারে আমার পিয়নেরও 400 কোটি টাকা, ও হেলিকপ্টারে করে বাড়িতে যায়, এখন বাসে চড়ে না। ভাবতে পারেন এই রকম কথা যারা বলে তারা সেই মন নিয়ে সেই প্রতিহিংসার আগুন আবার বাংলাদেশে জ্বালিয়ে দিতে চায়। আমি আবার বলি, আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছি না। যারা বিতর্ক তৈরি করবার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করছি, আমাদেরকে এখন গণতন্ত্রের পথে পা বাড়াতে হবে। যখন আন্দোলন ছিল তখন মাহমুদুর রহমান মান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে, তাকে 3 বছর সময় দিতে হবে যাতে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া। কারণ কথাবার্তা উল্টাপাল্টা হচ্ছে, কারণ যারা আন্দোলন করছেন তাদের সাথে অন্য আন্দোলনকারী শক্তির বিভেদ বাড়ছে। এই দিক দিয়ে জাতীয় ঐক্য বলছে, বাট প্রতিনিয়ত ঐক্য দুর্বল হবার মতো ঘটনা ঘটছে। দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো বিনিয়োগ হচ্ছে না, মানুষের চাকরি হচ্ছে না। তার চাইতে বড় কথা, কত বড় লজ্জার ঘটনা, এই প্রেস ক্লাবের এই জায়গাতে পতিত স্বৈরাচার লিফলেট বিতরণ করতে পেরেছে। আমি আজকের পেপারে দেখলাম, গতকাল টিভিতে বলছে সরকারের কর্মকর্তা তাদের প্রেস উইং, তারা বলেছেন এরপরে যদি কেউ এটা করে লিফলেট বিতরণ করার মতো ঘটনা, তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। মানে এই প্রজ্ঞাপন গতকাল জারি করলেন, তার আগে পর্যন্ত লিফলেট ডিস্ট্রিবিউশন করা, বিক্ষোভ করা তাদের জন্য জায়েজ ছিল। কি করেছেন গত 6 মাস? যখন লিফলেট ডিস্ট্রিবিউশন করা হল, ওরা কি করে চুরি করে করেছে? ওরা তো ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে এসেছে, তখন ব্যবস্থা নিলেন না কেন? নাকি খুবই দ্বিধার মধ্যে আছেন কি করবো ওদের দিয়ে? ইনক্লুসিভ পলিটিক্স করবেন, অন্তর্ভুক্তি রাজনীতি করবেন, অতএব তাদেরকেও নিয়ে রাজনীতি করতে চান। তারপরে প্রপোর্শনের ভোট করবেন, সংখ্যানুপাতিক ভোট। আপনি কি হিসাব করেছেন এই সংখ্যানুপাতিক ভোট যদি হয় তাহলে তারা ভোট কতগুলো পেতে পারে? একটা দল, অনেক বছরের দল, ডুবতে ডুবতেও তার অনেক শাখা প্রশাখা থাকে। আর একটা নতুন দল সবচেয়ে বড় সম্ভাবনা হলেও তার অত বড় শাখা প্রশাখা নাই। অতএব ভাবতে হবে, যদি এশিয়ার নয় শুধু ইউরোপের দেশগুলো পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে থাকতে পারে, এখন পর্যন্ত সেই সমস্ত দল মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। আমাদের দেশে কি বিবেচনায় তাদের জন্য আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন? যদি এমন হতো ওই দল বুঝতে পেরে থাকতো যে তারা অন্যায় করেছে, তারা অনুতপ্ত হতো, তারা ক্ষমা চাইতো, মানুষের কাছে বলতো আমরা একটা সুস্থির রাজনীতি, ভালো রাজনীতিতে ফিরে আসতে চাই, আমাদের সুযোগ দেওয়া হোক, সেটা একটা কথা ছিল। কিন্তু তারা একই কথা বলছে। এই যারা আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় থেকে সরিয়েছে তাদেরকে কচি কাচার দল বলছে, আর একটা কি বলে শিশু কিশোর বাহিনী বলছে। এইরকম করে যারা সামগ্রিক আন্দোলনকে এইরকম করে অপমান করবার চেষ্টা করছে তাদের প্রতি দুর্বলতা দেখাচ্ছেন। ওরা কি মানুষ? আমাদের তখনকার প্রধানমন্ত্রী বক্তৃতাটা মনে করেন কি সুন্দর উন্নতি করছি, আমার একটা পিয়নের পর্যন্ত 400 কোটি টাকা। তার মাথায় নষ্ট ছিল, অর্থের লোভে লুটপাট করে জমা করা অর্থ দেখবার পরে তার মাথার কাজ করেনি। নাহলে কোনো প্রধানমন্ত্রী বলতে পারে আমার পিয়নেরও 400 কোটি টাকা, ও হেলিকপ্টারে করে বাড়িতে যায়, এখন বাসে চড়ে না। ভাবতে পারেন এই রকম কথা যারা বলে তারা সেই মন নিয়ে সেই প্রতিহিংসার আগুন আবার বাংলাদেশে জ্বালিয়ে দিতে চায়। এখন বুঝে কাজ করেন। আমি বলি আমাদের কাজ কি? তাড়াতাড়ি নির্বাচনের কথা বলি কেন? বলি এই জন্যে যে দেরি হতে থাকলে জিনিসের দাম যদি আরো বাড়ে,
কোন দিন মানুষ মিছিল করবে, সেই মিছিলে এই পতিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়োগ করবে, ঠেকাতে পারবেন না। আপনাদের পুলিশ এখন পর্যন্ত ঠিক করতে পারেননি, প্রশাসন এখনো ঠিক করতে পারেননি। আপনারা পুলিশকে কেন, আপনারা কোনো জায়গাতে উল্লেখযোগ্য কোনো অবদানও দেখাতে পারেননি। তারপরেও আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে নামিনি। আমরা শুধু বলছি আপনাদেরকে সতর্ক থাকতে, ঠিক মতো বুঝে শুনে কাজ করতে। এই নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত ভালো। এই কারণে মাঝে মাঝে আমার মনে হয়, ধরেন একটা হরতাল টরতাল দেখে দিয়ে আমাদের পুলিশরা হরতাল বাধা দেওয়ার জন্য নামবে এখন পর্যন্ত গ্রামে গ্রামে থানায় থানায় পুলিশ সিভিল ড্রেসে থানায় যায়, থানার মধ্যে ঢুকে পুলিশের ড্রেস পরে। আবার যখন বাইরে বেরোয় তখন অনেক থানাতে দেখবেন পুলিশ তার ড্রেস বদলে আবার পাবলিকের ড্রেস পরে রাস্তা দিয়ে যায়। তারা কোনো দায়িত্ব নিতে চায় না। এই পুলিশকে প্রোঅ্যাক্টিভ বানাতে পারেননি, এই প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে অথবা জনগণের পক্ষে দাঁড়াবে এরকম করতে পারেননি। তাই ভয় পাওয়া স্বাভাবিক। তাড়াতাড়ি ভোট দিলে আপনারা মান সম্মানের সাথে চলে যেতে পারবেন। আর যদি এমন হয় সংকট বাড়তে থাকে, প্রশাসন সামলাতে না পারেন, আন্দোলন সামলাতে না পারেন, মানুষের বিক্ষোভের কোনো জবাব দিতে না পারেন, আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরকারের একজন মুখপাত্র নয়, তাই যিনি পরিস্থিতির উপরে ব্যাখ্যা দেবেন। কথাবার্তা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলি আপনাদের কাছে আমাদের সবার দায়িত্ব আছে। আমরা মনে করি, আমি মনে করি যে আজ এই সরকার ব্যর্থ হলে সেই ব্যর্থতা আমারও হবে। আমি মনে করি আজকে যদি কোনোভাবে সরকার কোনো জায়গাতে বড় ধরনের ভুল করে সেটা আবার পকেটে যাবে না, যারা তার বিরোধিতা করে, যারা স্বৈরাচারের পক্ষে তার পকেটে যাবে। অতএব আমি চাই সরকার যত ভালোভাবে তার দায়িত্ব পালন করতে পারে। সমালোচনা মানেই গালাগালি নয়, সমালোচনা মানে আপনাকে শুধরাবার পরামর্শ দেওয়া। এবং সেই লক্ষ্যেই বলতে চাই, আবারও বলি, তৌহিদের হত্যাকাণ্ডের উপরে আপনাকে কথা বলতে হবে। ওই পরিবারের মনোতুষ্টির জন্যে, তার সন্তুষ্টির জন্যে, জনগণের কাছে জবাব দেওয়ার জন্য আমরা যারা আন্দোলন করছি, কালকে যে আমাদের কাউকে উঠিয়ে নিয়ে চলে যাবেন না, তারপর আমাদের শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন নিয়ে এই ঢাকায় কিংবা কোনো জায়গাতে রাস্তায় পড়ে থাকবো না। এই যতগুলো মানুষ আছে সেই গ্যারান্টি চাই, আপনাদের কাছে চাই। নিশ্চিত মৃত্যুর, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই কথা বহু বছর আগে নির্মল সেন লিখেছিলেন। আজ আমি একই কথা বলি, আপনার সরকারের আমলে এই দাবি আবার তুলতে হবে, এটা প্রত্যাশা করলাম। ভালো থাকবেন সবাই, তাদেরও ভালো চাই, সবার ভালো চাই, দেশের ভালো চাই সবার। আমি শেষ কথা বলবো, প্রত্যেকটা দল তাদের প্রস্তাব দিয়েছে সংস্কারের উপরে। 15টা কমিশন বানিয়েছেন, তার মধ্যে 6টা কমিশনের রিপোর্ট দিয়েছে। আপনি বলেছেন আমি কোনো সংস্কার চাপিয়ে দেবো না, যেটা সবাই মিলে বলবে, যাতে ঐক্যমত্য হবে তার ভিত্তিতে আমি সংস্কার করব। তো যতগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের মধ্যে থেকে সবাই কমন কথা বলেছেন, এই রকম প্রস্তাব পাওয়া যাবে না। 3000 প্রস্তাব দিয়েছে, তার মধ্যে খুব কম করে বলি 30টা প্রস্তাব কমন পাওয়া যাবে না। আপনি যে আবার আলোচনা শুরু করতে চাচ্ছেন, কবে শুরু করবেন সেটা জানি না। দীর্ঘসূত্রিতা যেন করা না হয়। আপনার কাছে পথ আছে যাতে আপনি সুচারুরূপে বিজ্ঞান ভিত্তিতে সবার মন জয় করে এই সংস্কারের কাজে যেতে পারেন। সেই পথে থাকুন, সাফল্য কামনা করছি। খোদা হাফেজ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে
জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।